স্বাগতম সবাইকে ইংলিশ লিটারেচার বিডিতে। ভিডিওর শুরুতেই সবাই আমার সালাম গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম। আমি সাদ্দাম হোসেন রয়েছি আপনাদের সাথে। গতকাল 18ই জুন 2025 খ্রিস্টাব্দ তারিখে এনটিআরসিএ 18তম নিবন্ধন পরীক্ষায় ফাইনালি উত্তীর্ণ প্রার্থীদের ই সনদ প্রদান করেছে। তো এই ই সনদ পাওয়ার পরে অনেকেই আমার ভিডিওতে কমেন্ট করতেছে যে স্যার আমার নাম্বার তো 40, আমি কি কোনো প্রতিষ্ঠান পাবো? কেউ কমেন্ট করতেছে যে স্যার আমার নাম্বার তো 55, আমি কি প্রতিষ্ঠান পাবো? কেউ দেখাচ্ছে কমেন্ট করতেছে স্যার আমার নাম্বার 48, আমি কি প্রতিষ্ঠান পাবো? তো এই ধরনের আসলে সবার কমেন্ট আসতেছে। আবার দেখা যাচ্ছে অনেকে আবার কমেন্ট করতেছে যে স্যার আমার বিষয়ে তো শূন্যপদ রয়েছে খুব কম, কিন্তু প্রার্থী ঠিকানো হয়েছে হচ্ছে অনেক বেশি, সেক্ষেত্রে আমার নম্বর তো দেখাচ্ছে 55, আমি প্রতিষ্ঠান কি পাবো বা চাকরি কি হবে? তো এই ধরনের নানান ধরনের কমেন্ট আসতেছে। তো যারা এই বিষয় নিয়ে কনফিউশনে ভাবছেন যে নাম্বার বেশি পেলেই সে চাকরি পাবে বা ভালো প্রতিষ্ঠান পাবে, আর নাম্বার কম পেলে সে দেখা যাচ্ছে চাকরি পাবে না বা চাকরি পেলেও হয়তো ভালো প্রতিষ্ঠান পাবে না, মূলত তাদের উদ্দেশ্যেই এই ভিডিওটি। তো ভিডিওটি শুরু করার আগে আমি কয়েকটা বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ কথা বলে নিই। ভিডিওটা আপনারা হচ্ছে মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, বিন্দুমাত্র টানবেন না, কারণ যেহেতু আপনারা লাইফে বড় একটা টার্নিং পয়েন্টে আপনারা যাইতেছেন এবং ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করবেন। এক্ষেত্রে কোনোরূপ ভুল করা যাবে না। ভুল করলে সেক্ষেত্রে এতদূর পাড়ি দিয়ে এসে এই যে স্বপ্নের চাকরি, সেই চাকরিটাও কিন্তু হারাতে হতে পারে বা চাকরি জীবনে গিয়ে নানান ধরনের সমস্যা হতে পারে। এই কারণে আমি সবসময় আপনাদের চেষ্টা করি যে আমার অভিজ্ঞতা থেকে, আমার নিজের যে অভিজ্ঞতা রয়েছে এখান থেকে যেই ভুলগুলো হয়েছে এই ভুলগুলোর থেকে আপনারা শিক্ষা নেবেন, আমার গল্প শুনবেন, শুনে আপনারা শিক্ষা নেবেন যাতে আপনাদের লাইফে এই ভুলগুলো না হয়। এ কারণে আমি কিন্তু বিভিন্ন সময়ে আপনাদের পরামর্শ দিয়ে যাচ্ছি। আর এই চ্যানেলটা মূলত হচ্ছে নিবন্ধন পরীক্ষার্থীর জন্য কাজ করে যাচ্ছে। আর বিশেষ করে অ্যাসিস্ট্যান্ট টিচার ইংলিশ আর লেকচারার ইংলিশ এই পদে যারা পরীক্ষা দেয় তাদের কোর্স করানো হয় এই চ্যানেলের পক্ষ থেকে, এবং এই দুই পদের জন্য অর্থাৎ ইংলিশ লিটারেচারের স্টুডেন্টদের জন্য যা যা প্রয়োজন সব কিছুই এই চ্যানেলে পাওয়া যায়। তো আসছে 19তম নিবন্ধনে আপনারা যারা ভর্তি হবেন তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন, কারণ আমি বিগত 18তম নিবন্ধন পরীক্ষায় যারা ভর্তি হয়েছিল তাদের কোর্সটা সফলভাবে সম্পন্ন করেছি, ভাইভা কোর্স সম্পন্ন করেছি, এবং আমার কোর্স থেকে অনেক ক্যান্ডিডেট তারা কিন্তু এই স্কুল পর্যায়ে এবং কলেজ পর্যায়ে টিকেছে। তো এই কারণে যেহেতু নিবন্ধন বিষয় নিয়েই আমি কাজ করতেছি এবং আমার কোর্সে যারা ভর্তি হয় তারা নিবন্ধন পরীক্ষার্থী, এই কারণে এনটিআরসি সম্পর্কিত যাবতীয় আপডেট তথ্যগুলো আমি দেওয়ার চেষ্টা করি। তো আমি আমার ভিডিও যখন ছাড়তেছিলাম তখন আমার এই ভিডিওতে এই ধরনের কমেন্ট আসতেছিল। তো আজকের এই ভিডিওটা আপনারা সম্পূর্ণ না টেনে মনোযোগ সহকারে দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে প্রাপ্ত নাম্বার বা রিটেন নাম্বারটা এখানে ফ্যাক্টর না। অনেকেই আছে দেখা যাচ্ছে কম নম্বর পেয়ে দেখা যাচ্ছে ভালো প্রতিষ্ঠান পাবে, আবার অনেকেই আছে দেখা যাচ্ছে ভালো নম্বর পাওয়ার পরেও ভালো প্রতিষ্ঠান পাবে না। তো এটা কিভাবে হবে সেই বিষয়টা নিয়ে আমি আলোচনা করব। আর আলোচনা শুরুর আগে আমি আরেকটা বিষয় নিয়ে আপনাদের সতর্ক করে দিই, সেটা হচ্ছে আপনারা যারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করবেন, এই আবেদনকারী যারা আছেন এদের নিয়ে বা কী সমস্যা হচ্ছে বা কী ধরনের সমস্যা হচ্ছে এরূপ যে গাইডলাইন সম্পর্কিত যেসব ভিডিওগুলো করা হয়েছে সেগুলোর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা কাইন্ডলি এই ভিডিওগুলো দেখে নেবেন। তা না হলে কিন্তু এই গণবিজ্ঞপ্তিতে গিয়ে ভুল হতে পারে বা এখানে কিন্তু আপনার চাকরির জীবনে কিন্তু জটিলতায় পড়তে পারেন। এই কারণে অবশ্যই ভিডিওর ডেসক্রিপশন বক্সটা চেক করে নেবেন এবং এখানে যে ভিডিওগুলোর লিঙ্ক পাবেন চেষ্টা করবেন সম্পূর্ণ ভিডিও বা প্রত্যেকটা ভিডিওই দেখার, কারণ প্রত্যেকটা ভিডিওতেই কিছু না কিছু শেখার রয়েছে। তো এবার আসি তাহলে আমার মূল আলোচনায়, যে নম্বর বেশি পেয়েও কেন চাকরি ভালো প্রতিষ্ঠানে হবে না বা কম নম্বর পেয়েও কীভাবে ভালো প্রতিষ্ঠানে চাকরি হবে। আপনারা স্ক্রিনে দুটা ছবি দেখতে পাচ্ছেন। বাম পাশে একজনের ছবি রয়েছে, এই ছেলেটার নাম হচ্ছে সামি, আর ডান পাশে একজনের ছবি রয়েছে, এই ছেলেটার নাম হচ্ছে রবিন। তো সামির বাড়ি হচ্ছে বগুড়া আর রবিনের বাড়ি হচ্ছে যশোর। এই দুজনেই 18তম নিবন্ধন পরীক্ষায় ফাইনালি উত্তীর্ণ হয়েছে।
এখন সামির প্রাপ্ত নম্বর বা রিটেন নম্বর হচ্ছে 65 আর রবিনের নম্বর হচ্ছে 55। তাহলে স্বাভাবিকভাবেই সবার মনের মাঝে একটাই কথা যে স্বামী যেহেতু রিটেন পরীক্ষায় বেশি নম্বর পেয়েছে আর রবিন যেহেতু কম পেয়েছে, সেক্ষেত্রে স্বামী ভালো প্রতিষ্ঠান পাবে এবং রবিন মানে একটু কম মানে দামি যেই সব প্রতিষ্ঠানগুলো রয়েছে বা যেখানে সুযোগ সুবিধাটা কম একটু, সেই প্রতিষ্ঠানটা পাবে। কিন্তু এর উল্টাটাও কিন্তু ঘটতে পারে। কিভাবে পারে সেটা আমি একটু আপনাদের ব্যাখ্যা করে বোঝানোর চেষ্টা করি। মাঝখানে দেখেন আমি একটা লাইন টেনেছি, এই লাইনের উপরে রয়েছে হচ্ছে যশোরে সাপোজ একটা কোনো কলেজ, আমি লিখলাম যশোর কলেজ, আর নিচের লিখলাম হচ্ছে বগুড়া কলেজ। এখন যশোরে যে কলেজটা রয়েছে এই কলেজটাতে দেখা যাচ্ছে স্টুডেন্ট সংখ্যা রয়েছে হয়তো 500 জন, বা এখানে আদার যেই ফ্যাসিলিটিস আছে সেটা অন্য কলেজের তুলনায় মোটামুটি একটু ভালো। আর বগুড়া যে কলেজটা রয়েছে এই কলেজে দেখা যাচ্ছে স্টুডেন্ট সংখ্যা রয়েছে 300, বা অন্যান্য যেসব ফ্যাসিলিটিস অর্থাৎ যশোর কলেজের সাথে যদি আমরা তুলনা করি সেই হিসেবে একটু কম। তো এখন আসি মূল আলোচনায়, সেটা হচ্ছে এই যশোর কলেজে স্বামী কি আসলে আবেদন করবে, বা এই যশোর কলেজে স্বামীর চাকরি করার আগ্রহটা কেমন থাকবে। ঠিক একইভাবে যদি আমরা চিন্তা করি রবিনের ক্ষেত্রে, তাহলে রবিনের আগ্রহটা এই যশোর কলেজে কেমন থাকবে বা বগুড়া কলেজে কেমন থাকবে। তো এখানে একটা বিষয় স্পষ্ট, সেটা হচ্ছে স্বামীর বাড়ি যেহেতু বগুড়া, সেহেতু তার মন চাইবে না যে তার নিজ জেলা ছেড়ে অন্য জেলাতে গিয়ে অর্থাৎ যশোরে গিয়ে আমি চাকরিটা করি। কারণ যে যেই স্থানে জন্মগ্রহণ করছে সেই স্থানের মায়া অন্যরকম একটা জিনিস। এখান থেকে কেউ কিন্তু দূরে যাইতে চায় না, বা দূরে গিয়েও সেভাবে কিন্তু নিজেকে অ্যাডজাস্ট করতে পারে না। অর্থাৎ সেই জন্মস্থানের বা এখানকার যে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর যে মায়া, আসলে এটা অন্যরকম একটা জিনিস। সবাই কিন্তু এই মায়াটা ত্যাগ করতে পারে না। এক্ষেত্রে স্বামী কী করবে, যদিও যশোর কলেজটা মোটামুটি বগুড়া কলেজের থেকে ভালো, কিন্তু সে চেষ্টা করবে যে আমি যশোরে যাব না, আমি নিজ জেলা বগুড়াতেই চাকরি করব, কারণ এটা আমার বাড়ির কাছে। আর রবিন কি করবে, সে কিন্তু যেহেতু যশোর কলেজ এখানে রয়েছে, এই যশোর কলেজে যেহেতু তার বাড়ির কাছে এই কারণে, বা নিজ জেলাতে, এই কারণে সে কী করবে, সে যশোর এই যে কলেজ সেই কলেজেই ফার্স্ট চয়েস দেবে, আর স্বামী দেবে হচ্ছে বগুড়া কলেজে ফার্স্ট চয়েস। তাহলে এখানে কি হলো, এখানে দেখা যাচ্ছে রবিন সে কম নম্বর পেয়েও দেখা যাচ্ছে মোটামুটি একটা ভালো কলেজে কিন্তু চাকরিটা পেল। কিন্তু স্বামী কী হলো, বেশি নাম্বার পেয়েও দেখা যাচ্ছে রবিনের তুলনায় একটা মানে কম দামি একটা প্রতিষ্ঠানে চাকরি পেল, বা একটা নিম্নমানের প্রতিষ্ঠানে চাকরিটা পেল। এই কারণেই বলি যে আসলে নম্বর কোনো ফ্যাক্ট না, বা নম্বর কোনো বিষয় না। আপনি যেখানে কম্পিটিশন করবেন, বা যেখানে আপনার বাড়ি, বা যেখানে আপনি চাকরি করতে ইচ্ছুক যেই এলাকাতে, সেই এলাকার ভিতরে যেসব ক্যান্ডিডেট আছে তাদের সাথে আপনি আপনার নম্বরটার মানে কম্পিটিশন করবেন, বা নম্বরটা আপনি মিলাবেন যে তাদের তুলনায় আপনার কত কম বা কত বেশি। এখন দেখা যাচ্ছে বগুড়ার এই সামিট থেকে দেখা যাচ্ছে ঢাকাতে কোনো একজন ব্যক্তি আছে, তার নাম্বার দেখা যাচ্ছে 68 বা 69 বা 70 হয়তো এমন হতে পারে। তাহলে এখন যদি আপনি এই যে রবিন যে আছে, এখন এই রবিন যদি এখন চিন্তা করে যে ঢাকাতে অমুক ব্যক্তির তো নম্বর 70 আর আমার কেবলমাত্র 55, কত ডিফারেন্স, তাহলে আমি ভালো প্রতিষ্ঠান পাবো না। কিন্তু যে ঢাকাতে আছে সে কখনোই কিন্তু ঢাকা ছেড়ে কিন্তু যশোরের ভিতরে আসবে না, সে চেষ্টা করবে ঢাকার ভিতরেই করার জন্য। এই কারণে যে রবিনের সাথে ঢাকার কাউকে, বা এই যে বগুড়ার যে স্বামী রয়েছে এর সাথে কিন্তু তুলনাটা চলে না। এখানে তুলনাটা কোন জায়গায় হবে, যে আপনি যেখানে বা যে স্থানে চাকরি করতে ইচ্ছুক সেই স্থানের আশপাশে যে সকল ক্যান্ডিডেট রয়েছে তাদের নাম্বারটা কেমন, তাদের নাম্বারের তুলনায় আপনার নাম্বারটা কত কম বা কত বেশি, বা সেখানে কি আদৌ কোনো ক্যান্ডিডেট পাস করেছে কি না, এই বিষয়টাই হচ্ছে ফ্যাক্ট, এই বিষয়টাই হচ্ছে আসল বিষয়। এই কারণে
মানে এটা আসলে কপালেরই একটা ফের বলা যায় যে অনেক সময় ভালো নাম্বার পেয়েও ভালো প্রতিষ্ঠানে যাওয়া যায় না বা চাকরি হয় না, আর কম নম্বর পেয়েও অনেক সময় ভালো প্রতিষ্ঠানে চাকরি হয়ে যায়। তবে হ্যাঁ, আপনার যদি মেন্টালিটি থাকে যে আমি বাড়ির মায়া সব কিছু মায়া ছেড়ে দিয়ে আমি ভালো যেখানে আছে সেখানেই থাকবো, হ্যাঁ সেক্ষেত্রে ভিন্ন কথা। তবে এমন চিন্তাভাবনা খুব কম ক্যান্ডিডেটের ভিতরেই আছে, হয়তো শতকরা একজনও হয়তো এমনটা পাওয়া যাবে না। সবাই চেষ্টা করে নিজের এলাকা ভিত্তিক, এই কারণেই এই ঘটনাটা কিন্তু ঘটে থাকে। তো এই কারণে বলি যে যারা নাম্বার কম পেয়েছেন বা বেশি পেয়েছেন, এটা নিয়ে কারো হতাশের কোনো কিছু নেই। আর ইংলিশে মোটামুটি বিশেষ করে যারা স্কুল পর্যায়ে আমি মানে 42, 45 এমন নাম্বার আমি অনেক দেখেছি। তো মোটামুটি 55 দেখা যাচ্ছে 45 থেকে 55 এর মাঝে নাম্বারটা বেশি। আর 55 থেকে 60 যারা মানে পেয়েছে তাদের বলতে হবে যে কপাল অনেক ভালো, এবং এই রকম প্রার্থী খুব কম। আর 60-এর উপরে যারা গেছে তাদের তো লাকি কপাল, তারা ফার্স্ট চয়েসেই তারা প্রতিষ্ঠান পেয়ে যাবে। আর এমন প্রার্থী আসলে খুব কমই আছে। আর কলেজ পর্যায়ে যদি বলি, কলেজ পর্যায়ে মোটামুটি আমি যেসব নাম্বারগুলো দেখলাম 55 থেকে 60 এর মধ্যে হচ্ছে বেশি ক্যান্ডিডেট 55 থেকে 60-এর মধ্যে পেয়েছে। আর গোটা কিছু ক্যান্ডিডেট রয়েছে যারা দেখাচ্ছে 61 থেকে 65 নাম্বার পর্যন্ত এরা পাইছে আর কি। এর উপরে মানে কলেজ পর্যায়ে খুব কম, বা আমার চোখে এখন পর্যন্ত পড়ে নাই। এই কারণে বলি যে আসলে সবার নাম্বারই একই রকম কাছাকাছি, এই জন্য টেনশনের কোনো কিছু নেই। আর প্রতিষ্ঠান যখন সিলেক্ট করবেন অবশ্যই সতর্কতার সাথে প্রতিষ্ঠানগুলো সিলেক্ট করতে হবে, এবং যেই 40টা প্রতিষ্ঠান আপনারা সাজাবেন এটা ধারাবাহিকতাটা ঠিক রাখবেন, এবং আপনার সুযোগ বা সুবিধা অনুসারে এটা সাজাবেন। আর যেই প্রতিষ্ঠান আপনি সিলেক্ট করবেন মিনিমাম 10টা প্রতিষ্ঠান, প্রথম 10টা বা 5টা হোক অন্তত, আপনি খুব ভালো মতো করে খোঁজ নেবেন, টিচারের সাথে খোঁজ নেবেন। অনেক প্রতিষ্ঠান রয়েছে যেখানে দেখাচ্ছে হয়তো চাহিদা এক সাবজেক্ট দিতে গিয়ে আপনার হয়তো ইংলিশে চলে গিয়েছে বা অন্য সাবজেক্টে চলে গিয়েছে, অর্থাৎ সেই প্রতিষ্ঠানে ওই সাবজেক্টের টিচারই লাগবে না, হয়তো ভুলক্রমে সেখানে চলে গেছে। তো এই দায়ভার কিন্তু এনটিআরসি নেবে না। আপনি চাকরি পাওয়ার পরেও, প্রতিষ্ঠান পাওয়ার পরেও যখন জয়েন করতে যাবেন তখন জানা যাবে যে এই প্রতিষ্ঠানে আসলে কোনো শূন্য পদের চাহিদা দেওয়া হয়েছিল না, যেটা দেওয়া হয়েছিল সেটা ভুল। তাহলে এই ভুলের মাসুল দেবে কে? যে ক্যান্ডিডেট টিকছে, যার চাকরি হয়েছে, তারই সব দায়ভার। তখন গিয়ে প্রতিষ্ঠান প্রধান তখন হচ্ছে ঘাড় ঘোরাই নেবে, আর এনটিআরসির যে চেয়ারম্যান সে আকাশ বলে তাকায় থাকবে, বলবে আমি কোনো কিছু জানি না। তো এই কারণেই বলি যে খুব সতর্কতার সাথে আপনারা এই কাজগুলো করবেন, কারণ পরবর্তীতে কোনো ভুল হয়ে গেলে তখন দেখবেন যে কেউ কারো দায় নেবে না, সব দায় আপনার উপরে। তো এই ধরনের একটা গল্প শুনেছিলাম যে হাতির পায়ে পিঁপড়া কামড় দিয়েছে। তো হাতির পায়ে যখন পিঁপড়া কামড় দেয়, তো এই পিঁপড়া কামড়ে হাতি প্রচণ্ড রেগে যায়, এবং পাশে একটা ধানের ক্ষেত ছিল, পাকা ধানের ক্ষেত। তো এই হাতি সেই পিঁপড়ার কামড়ে, এখন পিঁপড়া তো আর কিছু করতে পারতেছে না, পিঁপড়া কামড় দিয়ে সে তার গর্তে ঢুকে গেছে। কিন্তু হাতি রেগে গিয়ে কী করলো, সে হচ্ছে পুরো ধান, পাকা ধান সে হচ্ছে একদম ডলে মশে একদম শেষ করে ফেললো। তো এখানে কৃষক এসে তাকে জিজ্ঞেস করলো যে কী ব্যাপার, তুমি আমার ধান এভাবে নষ্ট করলে কেন? তখন হাতি বলল যে আমাকে পিঁপড়া কেন কামড় দিল। তো কৃষক তখন বলবে যে পিঁপড়া কামড় দিয়েছে, পিঁপড়ার সাথে বুঝবা, তা আমার কাছে কেন, আমার ক্ষতি করলা কেন? কিন্তু হাতি তখন বলবে যে পিঁপড়া আমাকে কেন কামড় দিল। তো এখানে ঘটনাগুলো ঠিক এমনই হয় যে আসলে দোষ করবে একজন, কিন্তু এই দোষের দায়ভারটা পড়বে আর একজনার, অর্থাৎ ভোগান্তিতে পড়বে আর একজনা বা ক্ষতি হবে আর একজনার। এই কারণে নিজের ক্ষতি যেন না হয়, এই কারণে যে প্রতিষ্ঠানগুলো সিলেক্ট করবেন অবশ্যই একটা ভালো রকম খোঁজ নেবেন। অন্তত এইটুকু খোঁজ নেবেন যে সেই প্রতিষ্ঠানে আপনার সাবজেক্টে শূন্য পদের চাহিদা দেয়া হয়েছে বা শূন্য পদ রয়েছে, অন্তত এটুকু শিওর হবেন। আর একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে ঈশানদে যাদের ভুল রয়েছে
তারা দ্রুত ই-সনদ কারেকশনের আবেদন করে ফেলুন, কারণ ই-সনদে যদি ভুল থেকে থাকে পরবর্তীতে গিয়ে কিন্তু চাকরি লাইফে সমস্যা হবে এবং প্রথম বেতন পাইতেও কিন্তু সমস্যা হবে এবং খুব জটিলতায় পড়ে যাবেন। যেহেতু এনটিআরসি নোটিশ করে আপনাদের এই ভুল সংশোধনের সময় দিয়েছে, এই কারণে কালক্ষেপণ না করে আপনারা দ্রুত এই ভুলটা কারেকশন করে নিন। আর যদি না বুঝতে পারেন যে আপনার যে ভুলটা হয়েছে এটার সমাধান কী বা কী করবেন, এটা যদি না বুঝতে পারেন তাহলে অবশ্যই কমেন্টে সেটা লিখবেন, যাতে আমি আপনাদের পরামর্শ দিতে পারি। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।